খেলার করে এখন দিতে হচ্ছে। তো আজকে যে বিষয় আছে ওয়াক এবং ওবিসি দুটোরই প্রভাব দীর্ঘমেয়াদী। তো এই বিষয়ে যাওয়ার আগে আমি একটু কন্ট্রাডিক্ট করবো। একটু আগে যে শব্দ আমাদের বলছিলেন সেকুলার শব্দ নিয়ে, যে সেকুলার শব্দটা নেই, কিন্তু আমি আসলে একমত নই। হিন্দুরা বরাবর সেকুলার, হিন্দুরা বরাবর মত নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ। কারণ আপনারা জানেন যে ভাস্কো দা গামা যখন কালিকটে এসেছিলেন, প্রথম বিদেশি যিনি ভারত আবিষ্কার করার কৃতিত্ব যাকে দেওয়া হয়, তাকে চার্জ করার জন্য, তার উপাসনা পদ্ধতি পালন করার জন্য জমি দেওয়া হয়েছিল কালিকটের রাজার পক্ষ থেকে। এটা যদি ধর্মনিরপেক্ষ প্রতিজ্ঞা হয় তাহলে কোনটা প্রতীক? প্রথম যে মসজিদ ভারতে তৈরি হয়েছিল সেটা কাবার মসজিদের মাত্র 70 বছর পরে ভারতবর্ষে তৈরি হয়েছিল, যেখান থেকে নাকি চাঁদকে অধিগমিত করতে দেখা গেছিল। তো ভারতবর্ষ বরাবরই মত নিরপেক্ষ, ধর্ম নিরপেক্ষ ছিল। সেটা ইন্দিরা গান্ধী শাসনতান্ত্রিক ভাবে, রাজনৈতিক ভাবে সংবিধানে ঢুকিয়েছে। কিন্তু ভারতবর্ষে হিন্দুদের চরিত্র বরাবরই ধর্মনিরপেক্ষ, কারণ তারা হিন্দু, কারণ তারা সনাতন। বা প্রশ্ন যে সনাতন কি? সনাতন মানে হচ্ছে যেটা প্রাকৃতিক, যেটা ন্যাচারাল। সেই কারণে হিন্দুদের কোন ধর্মের কোন জন্ম নেই। মুসলমান ধর্মে, ইসলাম ধর্মে জন্ম আছে হযরত মুহাম্মদের সময় থেকে, খ্রিস্টানদের আছে জিসাস ক্রাইস্টের পক্ষ থেকে। কিন্তু হিন্দু যে ধর্ম তার কোনো সৃষ্টি নেই, তার কোনো একটা ধর্মগ্রন্থ নেই, তার নির্দিষ্ট কোনো উপাসনা পদ্ধতি নেই। সে যদি ঈশ্বর মানে তাহলেও হিন্দু হতে পারে, সে যদি নিরীশ্বরবাদী হয় তাহলেও সে হিন্দু হতে পারে। এতটা ব্যর্থ, এতটা স্বাধীনতা তাকে দিয়েছে, কারণ এটা সনাতন প্রাকৃতিক। কারণ প্রকৃতি কখনো একরকমের হয় না। প্রকৃতিতে মানুষ বিভিন্ন বিভিন্ন চরিত্রের হয়, পশু থাকে, পাখি থাকে, মশা আমাদের বিরক্ত করে, কিন্তু প্রকৃতিতে মশাও থাকে, কারণ তার প্রয়োজন প্রকৃতির বোঝে আছে বলে। তো হিন্দু ধর্ম সেরকম সনাতনী। সেই কারণেই আমরা অতীতকালে দেখেছি, আমরা সনাতন প্রাকৃতিক বলে বিশ্বাস করতাম যে আমি যদি ওর ক্ষতি না করি আমার ক্ষতি করবে না, আমি যদি ওর জিনিস চুরি করি তাহলে ও আমার জিনিস চুরি করবে। তাই আমরা এই যে আমাদের খারাপ উদ্দেশ্যগুলো, খারাপ চরিত্রগুলো, প্রবৃত্তিগুলো, সেগুলোকে আমরা কখনো উৎসাহিত করিনি। সেগুলো আমাদের মন্দিরে ধনরত্ন অরক্ষিত থাকতো, প্রচুর ধনরত্ন থাকতো, সম্পদ থাকতো, সেগুলো অরক্ষিত থাকতো। আমাদের কখনো মনেই হয় এগুলো পাহারা দেওয়া দরকার নেই। কেন? ওরা দেবতার জন্য উৎসর্গিত। আমাদের মেয়েরা সেজে সুজে রাস্তাঘাটে অবাধে বেরোতে পারতো, কেউ তাদের উপর নজর দেওয়া তো দূরের কথা, ভাবতেও না। কেন? এটা তো স্বাভাবিক, তার অধিকার রয়েছে। তো এটাই হচ্ছে ন্যাচারাল, এটাই হচ্ছে সনাতন। বাকি সবকিছু সৃষ্টি রয়েছে, কিন্তু হিন্দু ধর্মের নেই। বিদেশিরা যখন ভারতবর্ষে আসলো, তারা যেন ভারী মজা করে মন্দিরে শোনা আছে পাহারা নেই, মেয়েরা সুন্দর দেখতে, সুরক্ষা নেই, যতটুকু শুরু করতে পারি। এরপর যখন বৈদেশিক আক্রমণ হলো, তখন হিন্দু সমাজ উপলব্ধি করলো যে আত্মরক্ষার প্রয়োজনীয়তা কোথায়। তো আমাদের উপর যখন আক্রমণ হয় তখনই আমরা এখন আত্মরক্ষার প্রয়োজনীয়তা বুঝি। এই ওয়াক, ওবিসি, এগুলো হচ্ছে হিন্দু সমাজের উপর আক্রমণ। সেই আক্রমণগুলো সম্বন্ধে আমাদের জানতে হবে, কারণ এগুলো সম্বন্ধে আমাদের ভুল বোঝানোর জন্য বহু চক্র সক্রিয় রয়েছে। আজকের দিনে সোশ্যাল মিডিয়া, এটা ইউটিউব হোক, ফেসবুক হোক, রিল হোক, ইনস্টা হোক, যেখানে যান কেউ না কেউ আপনাকে বোঝানোর জন্য তৈরি হয়ে বসেই আছে। তার বক্তব্য যাতে সবার উপরে আছে, তার জন্য সে পয়সাও দিচ্ছে, প্রমোট করছে, পুশ করছে। এই পদ্ধতি আছে আজকের দিনে, টেকনোলজি জায়গায় পৌঁছেছে। তো এই জায়গাতে আমাদের নিজেদের জানা দরকার, নিজেদের লোকদের থেকে, যে কোনটা ঠিক কোনটা ভুল। শিশু প্রথম শিক্ষা কোথায় পায়? তার মার কাছে। কারণ মা তার কখনো ক্ষতি করবে না, মা তার কেয়ারই নেবে। এই বিশ্বাস থেকে শিশু নিজেকে তৈরি করে। যত সে বড় হয় তত তার জ্ঞানের পরিধি বাড়ে, কিন্তু প্রাথমিক শিক্ষা হয় কাছের লোকের থেকে। তো আমাদের ক্ষেত্রেও যারা আজকে এখানে মঞ্চে বসে আছে, যাদেরকে আমরা সম্বর্ধনা করি, তাদেরকে প্রত্যেককে আমরা চিনি, আমাদের কাছের ছেলে, ঘরের মেয়ে। তাদের কাছ থেকে যখন আমরা জিনিসগুলো জানবো, শুনবো, তার ক্রেডিবিলিটি, বিশ্বাসযোগ্যতা অনেক বেশি হবে। এবার আপনাদের কিছু তথ্য পড়ে শোনাই, তারপর সেগুলোকে ব্যাখ্যা করছি। 1192 এই আক্রমণের প্রসঙ্গে আসছে, এবং সেই প্রসঙ্গে আসছে। 1192 সালে কুতুবউদ্দিন আইবক 27টা বন্দী ভারতবর্ষ ধ্বংস করে।
1305 খিলজি মধ্যপ্রদেশের ঘোষশালা সরস্বতী মন্দির ধ্বংস করে। 1373 সিকান্দার শাহ আদিনার মন্দির ধ্বংস করে পাশে, যেটা এখন আদিনা মসজিদ হয়ে গেছে, আদিনার মন্দির ছিল। 1377 বিন তুগলক আলতা দেবী মন্দির যোধপুর, সেটাকে ধ্বংস করে। 1410 খিলজি রুদ্র মহারাজ গুজরাট ধ্বংস করে, যেটা সোমনাথ মন্দির। 1528 মীর বাকি বাবরের সেনাপতি রাম মন্দির ধ্বংস করে, যেটা 2022-এ পুনরুদ্ধার করে রাম মন্দির স্থাপন করা হয়েছে। কিন্তু এগুলো লিস্টে এখন বাকি রয়েছে। এবার ওয়াকফ আইনের মজা হচ্ছে, ওয়াকফ আইনে বলা হচ্ছে মুসলমানরা যখন যে সম্পত্তিতে, আপনারা সবাই সম্ভবত জানেন, কিছুদিন আগে কল্যাণ ব্যানার্জির একটা ভিডিও ভাইরাল হয়েছে। কল্যাণ ব্যানার্জি বলেছিলেন, এই ওয়াকফ বিরোধী সবার একটা সমাবেশে গিয়ে বলেছিলেন মুসলমানরা যেখানে নামাজ পড়বে সেটাই ওয়াকফ। আমরা খুব রেগে গেছিলাম কল্যাণ ব্যানার্জির কথা শুনে, কিন্তু তিনি যেটা বলেছেন আক্ষরিক অর্থে সত্যি। আপনারা যদি কল্যাণ ব্যানার্জির রাজনৈতিক পরিচয় ভুলে গিয়ে তার ব্যক্তিগত যেটা চরিত্র, উকিল চরিত্র যদি বিচার করেন, দেখবেন তিনি 100 ভাগ ঠিক কথা বলেছেন। আর যদি 10টা মুসলমান এসে এই হলে বসে নামাজ পড়ে, কাল থেকে তারা বলবে এটা ওয়াকফ প্রপার্টি। কল্যাণ ব্যানার্জি একদম ঠিক কথা বলেছেন। আমাদের শুনতে খারাপ লেগেছে, কিন্তু তিনি ওয়াকফের সমর্থনে হলেও সঠিক তথ্যটা আমাদেরকে দিয়েছে। আপনারা কজন ভাই ফোন একটু সাইলেন্ট করবো, আপনারা কতজন ওয়াকিবহাল আছেন আমি জানি না। খুব দারুণ ঘটনা ঘটেছিল কিছুদিন আগে ভেট দ্বারকার পাশে। সেখানে একটা বড় আবাসন ছিল। আবাসন মানে অনেকগুলো বাড়ি সেখানে রয়েছে, ফ্ল্যাট রয়েছে। তার মধ্যে একটা ফ্ল্যাটে একজন মুসলিম ছিলেন। তিনি তার সম্পত্তি ওয়াকফে দান করেছিলেন, ওয়াকফ যে বোর্ড আছে তাকে দান করেছিলেন। এই দান করার প্রেক্ষিতে যারা আপনারা ফ্ল্যাটে থাকেন বা পরিচিতরা থাকে জানবেন যে কিছু থাকে ফ্ল্যাটের কমন এরিয়া, যেমন লিফট বা সিঁড়ি, বাগান, পার্ক, কোনো ক্যাফেটেরিয়া যদি কিছু থাকে থাকে, এগুলো জিম থাকলে জিম, খেলার মাঠ, এগুলো হচ্ছে কমন এরিয়া, প্রত্যেকের অধিকার রয়েছে। সেই কমন এরিয়া যেহেতু সে ওয়াকফকে নিজের প্রপার্টি দিয়েছে, মুসলমানরা গোটা কমন এরিয়া দখল নিয়ে বলছে না ওয়াকফের হয়ে গেছে। কারণ সেই সম্পত্তি যে কমন এরিয়া তার উপর তার ততটাই অধিকার রয়েছে, আর সেই যখন তার নিজের প্রপার্টি ওয়াকফকে দিয়েছে, এটা ইসলামিক প্রপার্টি হয়ে গেছে বলে গোটা আবাসনটা দখল নিতে এসেছে মুসলমানরা। 2024 সালে লাটুরে 130টা পরিবারকে এক রাতের নোটিশ দেওয়া হয়েছে গ্রাম খালি করার জন্য। লাটুর মানে যে লাটুর ওসমানাবাদ, যেটা মহারাষ্ট্রের ভূমিকম্পের সময় আমরা শুনেছিলাম, লাটুরে 130টা পরিবারকে ওয়াকফ বোর্ড নোটিশ দিয়েছে গ্রাম খালি করতে হবে, কারণ এটা ওয়াকফ প্রপার্টি। কলকাতাতেও এরকম ইডেন গার্ডেন, রাজভবন, হাইকোর্ট, বিধানসভা, এগুলো নাকি ওয়াকফ প্রপার্টি। দিল্লির লালকেল্লা, কুতুব মিনার, পার্লামেন্ট ওয়াকফ প্রপার্টি। এই প্রপার্টির পরিমাণ কত যদি আমরা সংখ্যার দিকে একবার নজর দিই, এই সম্পত্তির পরিমাণ হচ্ছে উত্তরপ্রদেশে 1,92,701 একর জমি, অন্ধ্রপ্রদেশে 1,07,800 একর, পশ্চিমবঙ্গে 80,480 একর, বিহারে 64,080 একর, কেরালাতে 59,021 একর, পাঞ্জাবে 58,608 একর, কর্ণাটকে 58,601 একর, সারা ভারতে 9,40,000 একর, যেটা যদি কাঠায় কনভার্ট করে দাঁড়াবে 5,64,00,000 কাঠা, যার বর্তমান বাজার মূল্য 5,00,000 কোটি টাকারও বেশি। এই পরিমাণ জমিকে তারা ওয়াকফ বলে ক্লেম করে রেখে দিয়েছে অলরেডি। এবং মজার কথা যেটা রাজা বলছিল, ওয়াকফ আইনের মজা হলো মূল আইনটা 1954 সালে নেহেরু তৈরি করে, তারপর 1995 সালে সেটার অ্যামেন্ডমেন্ট করে মুসলমানদের কিছু পাওয়ার দেওয়া হয়, এবং 2013 সালে যখন ইউপিএ সরকার যাবো করছে, তখন অলরেডি দেশে একটা নরেন্দ্র মোদীর হাওয়া উঠে গেছে, যে পরের বার আক্টিবার মোদী সরকার একটা হাওয়া উঠে গেছে। যাওয়ার আগে শেষ পেরে গেল 2013 সালের যে অ্যামেন্ডমেন্ট সেটা দিয়ে, যেটাতে দুটো খুব মারাত্মক সেকশন ঢুকিয়ে দিল, একটা সেকশন 40, একটা সেকশন 85। সেকশন 40 তে কি বলা হলো, ওয়াকফ বোর্ড সম্পত্তি যে কোনোকে নিজের বলে দাবি করতেই পারে, সেটা যে ওয়াকফের নয় সেটা অপ্রমাণ করার দায় হচ্ছে যার সম্পত্তি তার। মানে কালকে আপনার বাড়িতে বসে কেউ ওয়াকফ যদি বলে এটা আমার সম্পত্তি, আপনাকে প্রমাণ করতে হবে যে না, ওটা ওয়াকফ না আপনার।
ও বলেই ও দায় খালাস। এবং আরো মজার বিষয় হলো 85 সেকশন 85, যেটাতে আপনার কাছে কোনো অধিকার নেই এটার বিরুদ্ধে ডিস্ট্রিক্ট কোর্ট বা হাইকোর্টে যাওয়ার। কোথায় যাবেন না, ওয়াকফ ট্রাইব্যুনালে, যেটা চালায় কে, মুসলমানেরা। ব্যাপারটা সেই এরকম দাঁড়াচ্ছে যে রাজা বসে খুব উদার, প্রচুর ধনরত্ন বিলান। কোথায় বিলান না, অন্তর্মহলে। কে পুরান না, রানীগঞ্জ। যে আমার উপর অত্যাচার করছে, যে আমার উপর অন্যায় করছে, আমি তার কাছে তার কৃপায় গিয়ে বসে থাকছি যে আমাকে একটুখানি ন্যায় দাও। এইটা বন্ধ করার জন্যই ওয়াকফ আইনের পরিবর্তন, অ্যামেন্ডমেন্ট আনা হয়েছে 2024 যে অ্যামেন্ডমেন্ট। সেটাতে কি বলা হয়েছে, দ্য ওয়াকফ অ্যামেন্ডমেন্ট এর উপরে লাইনটা, দ্য ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2024 aims to address these challenges by introducing reforms such as digitization, enhanced audit, improved transparency and legal mechanism to reclaim illegally occupied property। মানে 2024 সালে যে সংশোধনীগুলো আনা হয়েছে, যেটা 31শে জানুয়ারি জেপিসি জয়েন্ট পার্লামেন্টারি কমিটি বা যৌথ সংসদীয় কমিটি গ্রহণ করলো, সেটার উদ্দেশ্য কি, ওয়াকফ ডিক্লেয়ার করুক তার কোন কোন প্রপার্টি রয়েছে, সে ডকুমেন্ট করুক, আর যেটা বলবে কাল সেটা বলবে সেরকম নয়। সে আগে নথিভুক্ত করুক কোনটা আমার প্রপার্টি কোনটা আমার নয়, সেটা রেকর্ড থাকলো, সেটাকে ডিজিটাইজেশন করা হলো। সেটা আজকের দিনে যেহেতু পুরনো অনেক কাগজ থাকে সেগুলোকে সংরক্ষণ করা যায় না, তাই সেগুলোকে সফট কপি তৈরি করা হলো। তার ফলে কি হবে, ট্রান্সপারেন্সি আসবে, স্বচ্ছতা আসবে এবং অডিট হতে পারবে। যে কেউ যখন খুশি গিয়ে দাবি করতে পারবে না এই টাকা সম্পত্তি আমার এই সময় ছিল, আমাকে এখন দিতে হবে। আপনারা জেনে অবাক হবেন, আজকেও মুসলমানরা দাবি করে যেহেতু আজ থেকে 500 বছর আগে আওরঙ্গজেব জালব্যাপী মসজিদে একবার নামাজ পড়েছিল মন্দির ভেঙে, তাই সেটা আজও ওয়াকফ প্রপার্টি হয়ে আছে। কোনো একদিন কেউ যদি কোথাও পড়ে থাকে, আজকে যদি এখানে এসে কেউ বলে দেয় যে আজ থেকে 300 বছর আগে আমার ঠাকুরদা এখানে পড়েছিল নামাজ, আপনাকে মেনে নিতে হবে সেটা, বর্তমান আইন সংশোধনী হওয়ার আগেও। এবং সেটার জন্য বিচার চাইতে হবে অধিক আছে। তো এই যে আমরা একটা বই লিখেছি এর উপরে ওয়াকফের করাল গ্রাস সেখানে রয়েছে, ওয়াকফের যে করাল গ্রাস সেটা কিভাবে ছড়িয়ে পড়ছে সারা ভারত জুড়ে। পশ্চিমবঙ্গ তার ব্যতিক্রম নয়, কিন্তু তামিলনাড়ু, মহারাষ্ট্র, গুজরাটে আমরা অলরেডি দেখেছি, দিল্লিতে অলরেডি আমরা দেখেছি। তো এই বিষয়ের মধ্যে সচেতনার অবকাশ রয়েছে। এই বইটাতে আমি সেগুলোই উদাহরণ সমেত আর ব্যাখ্যাগুলো দেওয়া রয়েছে। এই ওয়াকফ কতটা থ্রেটনিং হতে পারে আপনারা জানেন কিনা জানি না, যে গত 18 তারিখে 18-12 ডিসেম্বর মাসে দারুল দেওবন্দ এই জেপিসির কাছে 22 দফা দাবি পেশ করেছে। 31শে জানুয়ারি জেপিসি মেয়াদ শেষ হয়েছে, তার আগে ওরা 18ই ডিসেম্বর দারুল দেওবন্দ 22টা পয়েন্ট জেপিসির কাছে তুলে ধরেছে কেন ওয়াকফ চালু করা উচিত নয়। এবং তারা সমাবেশ করছে কোথায় গিয়ে, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ এবং বিহারে। কেন? কারণ ওরা জানে এবার বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতার সংসদে নেই, তাদের দুজন বড় সহযোগী হচ্ছে অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডু, বিহারে নীতিশ কুমার। তো এই দুজনের রাজ্যে মোদিকে চাপ দিয়ে যদি কিছু করতে নাও পারি, এই যে দুজন সহযোগী রয়েছে তাদের যদি আমরা চাপ দিই, তাদের যদি সভা করে মুসলমানদের ক্ষমতা দেখাই, তাহলে হয়তো এরা ঝুঁকবে, তার জন্য মোদিকে ঝুঁকতে হবে। কিন্তু মোদি এখনো পুষ্পার মতো ঝুঁকে গা নেই করে চলছে, এটা আমাদের সৌভাগ্য। এতটাই দীর্ঘমেয়াদী, এতটাই সুদূর প্রসারী। আজকে আপনারা কজন কলম পত্রিকা সম্বন্ধে জানেন জানি না, জানলেও পড়েন কিনা। আপনারা যদি যুগের কলম পত্রিকাটা পড়েন দেখবেন আজকে যেমন মালদায় সভা হচ্ছে, পশ্চিমবঙ্গে প্রত্যেক দিন রাজ্যের কোনো না কোনো প্রান্তে এই ওয়াকফ সংশোধনী বিরোধিতা করে মুসলমানদের কোনো না কোনো সমাবেশ হচ্ছে। আমরা একটা সভায় আজকে সাধারণত 200-250 লোক এসে আমরা ভাবছি বিরাট কিছু অ্যাচিভ করেছি, কিন্তু এটা কিছু নয়। এটা ওদের সংখ্যার সঙ্গে ওদের যে পারফরমেন্স তার তুলনায় কিছু নয়। ওরা প্রতিদিন প্রত্যন্ত অঞ্চলে বাংলার গলিতে সভা আয়োজন করছে, যেখানে ওরা প্রচার করছে মুসলমানদের কিভাবে আইনের বিরোধিতা করতে হবে। আর আমরা এক মাস খানেক আগে কলকাতায় একখানা, সপ্তাহ দুয়েক আগে শিলিগুড়িতে একখানা, আর আজকে মালদায় 3টে সভা করে আমরা ভাবছি বিরাট কিছু আমরা কাজ করে ফেলেছি। একদমই নয়, এটা যথেষ্ট নয়। এই সভা থেকে আমরা যে শিক্ষা নিয়ে যাব, যে বার্তা নিয়ে যাব,
সেটা আমরা সভা করে না পারি, অন্তত ব্যক্তিগত কানেকশনে সবাইকে বোঝাতে হবে, তবে সবার উদ্দেশ্য সফল হবে। আমরা এক একজন যদি অন্তত 10 জনকে কনভিন্স করতে পারি এর বিপদ সম্বন্ধে, তখন আমাদের আজকের এই সভার প্রকৃত উদ্দেশ্য সফল হবে। ওয়াকফের বিপদ সম্বন্ধে, ওয়াকফ কিভাবে আমাদের সম্পত্তি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা থ্রেট হতে পারে, বিপদ হতে পারে, শঙ্কা হতে পারে, সংকট হতে পারে, সেটা নিয়ে আমরা সেটা বুঝতে পারবো। এবার প্রশ্ন হচ্ছে, ওয়াকফ সংশোধনী নিয়ে এত যে হল্লা হচ্ছে, মুসলমানরা হল্লা করছে কেন? হল্লা করার কারণ হচ্ছে ওয়াকফ যেটা বলা হচ্ছে সংশোধনীতে, এই সেকশন 40টাকে তুলে দেওয়া হচ্ছে, যেটাতে সম্পত্তি প্রমাণ করার দায় হিন্দুদের উপর ছিল, এটাকে ডিলিট করে দেওয়া হয়েছে। সেকেন্ড একটা হচ্ছে, আমরা মুসলমানদের মধ্যে ওয়াকফের দখল, তারা যতই করুক আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই, কাস্টগুলোকে আমরা উৎসাহ দিই না, আমাদের কাছে সবাই সমান, কিন্তু ওয়াকফ বোর্ডে কোনো মহিলা প্রতিনিধি 1 নম্বর আগে ছিল না। 2 নম্বর, ওয়াকফে যারা ছিল বোর্ডে তারা প্রত্যেকেই আরশাদ গোষ্ঠীভুক্ত, মানে তথাকথিত উচ্চ শ্রেণীর মুসলিম। যারা বোরা মুসলিম, আগাখানি, এদেরকে কিন্তু ওয়াকফে স্থান দেয়নি, কারণ এটা হচ্ছে ওয়াকফ হচ্ছে মুসলমানদের মধ্যে যারা ধনী তাদের আরো ধনী হওয়ার পরিকল্পনা, যে কারণে 5 লক্ষ কোটি টাকার বেশি সম্পত্তি ওয়াকফের থাকা সত্ত্বেও মুসলমান বাচ্চারা আজও রাস্তায় বড় বড় ভিক্ষা করে, স্টেশনে ঘুরে ঘুরে ভিক্ষা করে। কোথায় লাগছে টাকা? ওয়াকফের কাজ হলো দাতব্য কাজ করা, চ্যারিটেবল কাজ করার জন্য তো আল্লাহর নামে সম্পত্তি দেওয়া হয়। তাহলে 5 লাখ কোটি টাকার সম্পত্তি মুসলমানরা বসে আছে কেন? বসে আছে এই কারণেই, কারণ সম্পত্তির নিয়ন্ত্রণ হচ্ছে আরশাদদের হাতে। নিম্ন শ্রেণীর যারা, পাশমান্দা যারা, তারা এর কন্ট্রোল, তারা এর অ্যাক্সেস পায় না। এই ওয়াকফ সংশোধনীতে বোর্ডে অন্তত 2 জন মহিলাকে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে। তার সাথে অমুসলিমকেও স্থান দিতে হবে, 2 জন অমুসলিমকেও বোর্ডে নিতে হবে। আপনাদের মনে থাকবে যে রাম মন্দির নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছিল জাস্টিস রঞ্জন গগৈ যখন চিফ জাস্টিস ছিলেন, তখন আহমদিয়া সেই বেঞ্চে ছিলেন, একজন মুসলমান হয়েও তিনি সেই বোর্ডে ছিলেন। তো আমরা জাজের যে ছিলেন বিচারকের ধর্ম দেখে তার গুণাবলী বিচার করিনি, আমরা তার রায় মেনে নিয়েছি। কিন্তু ধর্ম যাতে একটা সেকুলার রাষ্ট্রে ধর্ম যাতে বাধা সৃষ্টি না হয়, তার জন্যই বর্তমান সরকার প্রপোজ করেছে, যেহেতু এটা সেকুলার রাষ্ট্র, ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, সেই ধর্মের ভিত্তিতে ওয়াকফ বোর্ড তৈরি হবে না, সেখানে অমুসলিমদের স্থান দিতে হবে, এবং 2 জন অন্তত পাসমান্দা মুসলিম, যার মধ্যে বোরা, আগাখানি এরা থাকবে, তাদেরকে নিতে হবে। এই যে মৌরুষি পাট্টায় আরশাদদের হাত পড়ল, এটা হচ্ছে তাদের তেলে বেগুনে জ্বলে ওঠার কারণ। যে মধুর চাঁদ তারা একদিন নিজেরা ভোগ করে গেছে, নিজেরা আগলে রেখেছে, সেখানে এবার ঢিল পড়েছে। সেই কারণে সেই ভাগ কারোর সঙ্গে তারা করতে রাজি নয়। তাই উচ্চবিত্ত যারা মুসলিমরা, আরশাদ যারা, তারা এই বিল নিয়ে এতটা ক্ষিপ্ত, এবং তারা চাইছে উপর থেকে তারা ছড়ি ঘুরাবে নিম্নবিত্ত মুসলিমরা যারা সভা সমিতিতে দল বেঁধে যায়, ট্রাকে করে নিয়ে আসে, কুকুর ছাগলের মতো ট্রিট করে, আবার লাঠি মেরে ফেলে দেয়, তারা তাদের কথায় নাচবে। কিন্তু এবার আর সেটা হবে না, কারণ সরকারের পক্ষ থেকে এবং চেতনার মতো বা উত্তরবঙ্গ তপঙ্গ সুন্দরী মঞ্চের মতো বিভিন্ন সংগঠন থেকে যে সমাবেশ আয়োজন করা হচ্ছে, তাতে আমরা যে বার্তা পৌঁছে দিচ্ছি সেগুলো স্থানীয় মিডিয়ার মাধ্যমে, আপনাদের মাধ্যমে সেই মুসলমানদের কাছেও পৌঁছাচ্ছে, যারা একদিন ধরে এই উচ্চ আরশাদদের কাছে ধোঁকা খেয়ে এসেছে। গুড় খেয়েছে আরশাদরা, লাথি খেয়েছে পাসমান্দারা, সেই ধারা যেহেতু বদলাচ্ছে, তাই এখানে আপত্তি হচ্ছে। এই সম্বন্ধে আরো বিশদ বিবরণ বইতে রয়েছে, আপনারা যদি লাগে তো নিতে পারেন। আর এই সম্বন্ধে কোনো প্রশ্ন থাকলে আমি এই বক্তব্যের পরে অবশ্যই আপনার থেকে নেব। দ্বিতীয় যে বিষয় আছে সেটা হচ্ছে ওবিসি আই, ওবিসি এ, ওবিসি বি, এই বিষয়টা নিয়ে আমরা সদ্য মিডিয়াতে অনেক আলোচনা শুনছি। তো একটু ইতিহাস থেকে শুরু করি। 1990 সাল ভিপি সিং মন্ডল কমিশনের সুপারিশ কার্যকর করে ওবিসি আইন কার্যকর করলেন সারা দেশ জুড়ে। পশ্চিমবঙ্গে তখন জ্যোতি বসু মুখ্যমন্ত্রী, আর 90 সালে তখন ব্রিটিশ সাম্রাজ্যে যেমন সূর্য অস্ত যেত না, তখন সিপিএম এরও সূর্য অস্ত যায় না, এরকম একটা ধারণা। জ্যোতি বসু স্ট্রেট করে দিল, পশ্চিমবঙ্গে কমিউনিস্ট রাজত্বে কোনো ব্যাকওয়ার্ড ক্লাস থাকতে পারে না।
তাই আমরা রাজ্য ওবিসি আইন চালু করবো না, মন্ডল কমিশনের রিপোর্টকে আমরা মানবো না। ভালো কথা, জ্যোতি বসু তো মানলো না। 90 থেকে 93 অন্য রাজ্য মেরেছে, কেন্দ্র মেরেছে, তারা ওবিসি রিজার্ভেশন দিয়েছে। 1990 থেকে 93 3 বছর ধরে রাজ্যের যত সরকারি পরীক্ষা হলো, অন্য রাজ্যের ওবিসিরা এসে এখানকার চাকরির কোটায় বসে পড়লো। রাজ্যে তো ওবিসি নেই, অন্য রাজ্যে রয়েছে, চাকরিতে ওবিসি কোটা রয়েছে, কে নেবে? অন্য রাজ্যের লোকরা এসে নিতে থাকলো সুযোগ। 93 সালে গিয়ে রাজ্য সরকারের উপলব্ধি করলো এবং 93 সালে পশ্চিমবঙ্গে প্রথম ওবিসি সংরক্ষণ চালু হলো। প্রথম সংরক্ষণে নেওয়া হলো 66টা ক্যাটাগরিকে, যার মধ্যে 54টা হিন্দু, 12টা মুসলিম। সংখ্যাগুলোর দিকে একটু নজর রাখবেন, এরপরে সংখ্যারই খেলা চলবে। 54টা হিন্দু, 12টা মুসলিম। 1993 সাল, সিপিএম এর সাম্রাজ্যে বামফ্রন্টের সাম্রাজ্যে সূর্য অস্ত যায় না। তারপরের বছর থেকেই বামফ্রন্টের মৃত্যু ঘন্টা মমতা ব্যানার্জি বাজাতে শুরু করেছে, কিন্তু ব্রিগেডই একবার করে বাজান, কোনো ফল করে না তাদের। জাম করে চলে আসছি 2010 সালে, সিঙ্গুর নন্দীগ্রাম পর্ব। বুদ্ধদেব ভট্টাচার্যের পায়ের নিচের মাটি তুলতে শুরু করেছে। কলকাতা কর্পোরেশনে অলরেডি সিপিএম বা বামফ্রন্ট হেরে গেছে, তৃণমূল দখল করেছে। বুদ্ধর কাছে আর কোনো উপায় নেই, সিপিএম এবার হারবে, দেয়ালের বিপদ পরিষ্কার। বুদ্ধদেব কবর থেকে তুলে আনলো আবার ওবিসি আইনকে এবং প্রস্তাব দিল মুসলমানদের জন্য বাড়তি সংরক্ষণ তৈরি করা, অতিরিক্ত সংরক্ষণ তৈরি করা। ফলে যে 17% ওবিসি রিজার্ভেশন পশ্চিমবঙ্গে ছিল, সেটাকে ভাগ করে প্রস্তাব হলো মুসলমানদের জন্য 10%, হিন্দুদের জন্য 7%। কিন্তু বুদ্ধদেব এটা রূপায়িত করতে পারলো না, পরিকল্পনাই করে যেতে পারলো। 2011-তে যখন ইলেকশন হলো, ইলেকশনের প্রচার পর্বে মমতা ব্যানার্জি গোটা রাজ্য ঘুরে ঘুরে প্রচার করলো, আমি ক্ষমতায় আসলে মুসলমানদের সবাইকে সংরক্ষণের আওতায় নিয়ে আসবো। 11-তে যখন ক্ষমতায় আসলেন, 12 সালে আইন তৈরি হলো ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস অ্যাক্ট, আদার দ্যান শিডিউল ক্লাস অ্যাক্ট, শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবস অ্যাক্ট 2012। সেই আইনে মুসলমানদের নতুন যে শ্রেণী বিভাগ করা হলো, সেখানে 42টা ক্লাসকে অ্যাড করা হলো, যার মধ্যে 41টাই মুসলিম, একটা হিন্দু। এবং এই প্রক্রিয়া 2012 থেকে অনওয়ার্ড চলতেই থাকলো, মুসলমানরা অ্যাড হতে থাকলো এবং মুসলমানদের জন্য তৈরি করা হলো ওবিসি এ, যেটা নন ক্রিমি লেয়ার। হিন্দুদের রাখা হলো ওবিসি বি, যেটা ক্রিমি লেয়ার। মানে হিন্দুরা সচ্ছল ব্যাকওয়ার্ড ক্লাস, মুসলমানরা অসচ্ছল ব্যাকওয়ার্ড ক্লাস। এই ক্রিমি লেয়ার নন ক্রিমি লেয়ার দেশের সব রাজ্যেই রয়েছে, কিন্তু সেটা কখনো ধর্মের ভিত্তিতে হয়নি, এটা বিচার করা হয়েছে অর্থনৈতিক ক্ষমতার ভিত্তিতে। কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মমতা ব্যানার্জি কি যুক্তি দেখালেন, 2005 সালে সাচার কমিশন রিপোর্ট এবং কলকাতা ইউনিভার্সিটি অ্যানথ্রোপোলজি বিভাগে একটা সার্ভে রিপোর্ট, যেটা কিছু অঞ্চলে কিছু পকেটে রাজ্যে ভিত্তি করে ছিল, তার উপর ভিত্তি করে 2012 সালে এই আইন পাশ করে ওবিসি ভাগ করে দেওয়া হলো। এবং আপনারা জেনে আশ্চর্য হবে, 2015 থেকে শুরু করে, কারণ ওবিসি যে ব্যাকলগ জমে ছিল সেগুলোকে তো ক্লিয়ার করতে হবে। 2015 অনুমানে যত সরকারি পরীক্ষা হয়েছে, ওবিসি এর কাট অফ মার্ক কোনো কোনো ক্ষেত্রে এসসি থেকেও কমে ছিল। শিডিউল কাস্টের যে কাট অফ মার্ক তার থেকেও কম দেওয়া হয়েছে ওবিসি এর। মানে মুসলমানকে ঢোকানোর জন্য এত ডেসপারেট হয়ে গেছিল মমতা ব্যানার্জি, পঙ্গপালের মতো ঢুকেছে পুলিশে, স্বাস্থ্য বিভাগে, শিক্ষা বিভাগে, জুডিশিয়ারিতে। পঙ্গপালের মতো মুসলমান 2012 সাল থেকে ঢুকে গেছে। হ্যাঁ, মুসলমান হিসাবে ঢুকেছে তারা, যোগ্যতার জন্য নয়, অর্থনৈতিক কারণে নয়। কারণ ডিভিশনটা হয়েছিল ধর্মের ভিত্তিতে, এটা কলকাতায় হাইকোর্ট পরিষ্কার করে বলে দিয়েছে। কিসের সেকুলার রাষ্ট্র যেখানে ধর্মের নামে একটা শ্রেণী বিভাগ করা হয়ে থাকে? এই কারণেই আমি তখন দাদার সঙ্গে আপত্তি জানিয়েছিলাম, হ্যাঁ এটা সেকুলার রাষ্ট্র, হিন্দুরা সেকুলার বলেও সেকুলার, আমাদের সংবিধান সেকুলার বলছেও সেকুলার। একটা সেকুলার রাষ্ট্রে কখনো ধর্মের নামে সংরক্ষণ দেওয়া যায় না। এই যুক্তি আমরা হাইকোর্টে রেখেছিলাম যে আপনি একটা জায়গায় সার্ভে করছেন, তার রিপোর্ট কোথায়, স্যাম্পল কজনে নিয়েছে। খুব উদাহরণস্বরূপ বলে ধরুন, আজকে তুষার সরকার এখানে এসছে, মালদায় ধরুন থাকে, আজকে অ্যানথ্রোপোলজি বিভাগ এখানে আসলো, এসে দেখলো তুষার একদম হতদরিদ্র অবস্থায় রয়েছে। তুষার সরকার তো সিদ্ধান্ত নিল সরকার মানেই গরিব, তাকে সে দিয়ে দিল ওবিসি এর সুবিধা।
আপনি দেখবেন আপনার পাশের বাড়িতে একটা সরকার রয়েছে, তার বিরাট সম্পত্তি রয়েছে, কিন্তু রাজ্য সরকার তো সার্ভে করেনি কোনো রাজ্যে জুড়ে, সেটা এক জায়গায় গেছে, একটা টিম গিয়ে সার্ভে করে সরকারকে গরিব দেখেছে, সরকার মাত্র এই গরিব চালিয়ে দিয়েছে। এটা তো স্যাকসেস থাকবে না। কারণ এই প্রসঙ্গে যাদের একটু আইনে আগ্রহ আছে তারা জানবে যে সুপ্রিম কোর্টে একটা খুব ইন্টারেস্টিং মামলা হয়েছিল মন্ডল কমিশন নিয়ে, যেটাকে বলা হয় ল্যান্ডমার্ক জাজমেন্ট, মানে যে কোনো রায়ের ক্ষেত্রে ওটাকেই রেফার করা হয়। যেমন রাজ্যে যদি 356 ধারা জারি করা হয়, তখন যেমন এসআর মুম্বাই মামলা হয়, বা সংবিধানের ক্ষেত্রে যেমন কেশবানন্দ ভারতী মামলা হয়। তো সংবিধানের এই সংরক্ষণ ক্ষেত্রে ইন্দিরা সাহানি মামলা হচ্ছে একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট। তো সেখানে সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছিল 1993 সালে যে আপনি ওবিসি তৈরি করতে পারেন, কিন্তু তৈরি করার পেছনে কারণটা কি, সেটা আপনাকে উপযুক্ত প্রমাণ দিয়ে প্রতিষ্ঠা করতে হবে, এবং সেটা প্রতিষ্ঠা করবে কে? সেটা সরকার নয়, সেটা প্রতিষ্ঠা করার দায় হচ্ছে প্রত্যেকটা রাজ্যে ব্যাকওয়ার্ড কমিশন থাকবে। এটা আমলাদের দিয়ে তৈরি কমিশন, সেই কমিশন সার্ভে করবে, সার্ভে করে রিপোর্ট জমা দেবে, এবং যে রিপোর্টটা সে জমা দেবে দ্যাট উইল বি বাইন্ডিং অন দ্য লেজিসলেটিভ, মানে ওটা বাধ্যতামূলক হবে, সেটা আপনাদের পালন করতে হবে। এবার তৃণমূল সরকার, মমতা সরকার কিভাবে শব্দ নিয়ে খেলেছে সেটা আবার পাবে। এইখানে বলা হয়েছিল, ইন্দিরা সাহানি মামলায় বলা হয়েছিল ইট উইল বি বাইন্ডিং অন দ্য লেজিসলেটিভ। মমতা ব্যানার্জি সরকার 2012 সালে যখন আইন আনলো, তারা করে দিল অর্ডিনারিলি বাইন্ডিং অন দ্য লেজিসলেটিভ, ছোট্ট একটা শব্দ যোগ করলো, অর্ডিনারিলি বাইন্ডিং অন দ্য লেজিসলেটিভ। এবং তার ফলে তারা কি করলো, আইনটাকে যেটা ছিল সার্ভে করবে কমিশন, রিপোর্ট দেবে কমিশন, কমিশনের রিপোর্টে আইন বানাবে আইন বিভাগ, তাকে ইমপ্লিমেন্ট করবে এক্সিকিউটিভ, সেটা অর্ডিনারি যোগ করার ফলে সরকারের কাছে অথরিটি এসে গেল, তারাও রিকমেন্ড করতে পারবে কমিশনের কাছে। যেটা ওয়ান ওয়ে রোড ছিল সেটাকে টু ওয়ে রোড বানিয়ে দেওয়া হলো। আর সরকার স্বাভাবিকভাবেই রাজনৈতিক স্বার্থ দ্বারা চালিত হয়, সরকার মানে একটা দল ছাড়া কিছু নয়। আজকে রাজ্য সরকার মানে তৃণমূল চালিত রাজ্য সরকার, তাহলে তৃণমূলকে বাদ দিয়ে তো রাজ্য সরকার হয় না, তৃণমূল তো কখনোই চাইবে না তার রাজনৈতিক ক্ষতি হোক। বিজেপি কেন্দ্রে রয়েছে, কেন্দ্র সরকার বলে বিজেপি চালিত সরকার, তা সে তো কখনো চাইবে তার ক্ষতি হোক রাজনৈতিক, এমন কোনো কাজ তো সে করবে না। তো সরকার সবসময় চালিত হয় দলীয় স্বার্থ দ্বারা, এবং যখনই যেটা সুপ্রিম কোর্ট চেক রেখেছিল এক্সিকিউটিভের উপরে, ব্যুরোক্রেসির উপরে, যে কমিশন এটা ঠিক করবে, সেটা রাজ্য সরকার নিজের হাতেই নিয়ে নিল অর্ডিনারি করে, এবং টু ওয়ে রোডটাকে বানিয়ে দিল। এটা নিয়েও আমরা প্রস্তুত হয়েছিলাম হাইকোর্টে, যার উত্তর অ্যাডভোকেট জেনারেল দিতে পারেননি। মিলন মুখার্জি ছিলেন তিনি অ্যাডভোকেট জেনারেল, পরে এই মামলায় হারের পরে তিনি পদত্যাগ করেন, এখন ভূষণ দত্ত এসেছে। গেল আর একটা জিনিস দেখবেন, এই আইনেই বলা হচ্ছে এসসিস কনভার্টেড টু খ্রিস্টানিটি, তাদেরকেও ওবিসি হিসেবে ট্রিট করা হবে। শিডিউল কাস্ট হচ্ছে বাই বার্থ একটা অধিকার ভারতের সংবিধান অনুসারে, এটা কেউ কাউকে দিতে পারে না, নিতে পারে না, এটা বংশ পরম্পরায় চলে আসে, এবং আপনি যদি কনভার্ট হন তাহলে আপনার সেই অধিকার আপনি হারাবেন। এখানে কি বলা হলো এই আইনে, এসসিস কনভার্টেড টু খ্রিস্টানিটি উইল এনজয় দ্য বেনিফিট অফ ওবিসি রিজার্ভেশন, এই ওবিসি রিজার্ভেশন অ্যাক্ট অ্যাজ ওবিসি। তাহলে আপনি যদি এসসি থেকে বুদ্ধিস্ট হন, আপনি তাহলে সুবিধা পাবেন না। তারাও কিন্তু সংখ্যালঘু, ভারতে তারাও সংখ্যালঘু, বুদ্ধিস্ট সংখ্যালঘু, শিখরা সংখ্যালঘু, জৈনরা সংখ্যালঘু, পার্সিকরা সংখ্যালঘু, তাদেরকে এই সুবিধা দেওয়া হলো না। আপনি যদি এই ধর্মে ধর্মান্তরিত হন তাহলে পাবেন না। একমাত্র আপনি যদি খ্রিস্টান ধর্মে কনভার্টেড হন তাহলেই একমাত্র আপনাকে ওবিসি আইনে সুবিধা দেওয়া হবে। এরপরেও আমরা বলবো এটা ধর্মের নামে কোনো রকম সংরক্ষণ নয়। এই ব্যাপারগুলো আমরা হাইকোর্টের সামনে রেখেছিলাম। 2020 থেকে 2024 অব্দি মামলার শুনানি চলে, এবং 22 মে 2024 কলকাতা হাইকোর্ট ব্যর্থহীন ভাষায় ঘোষণা করেন যে এই আইন অবৈধ, এই আইন ধর্মের ভিত্তিতে, এই আইন সভ্য দেখে থাকতে পারে না। কলকাতা হাইকোর্টের রায়ের পরে রাজ্যের সব রিক্রুটমেন্ট বন্ধ হয়ে যায়। রাজ্য সরকার চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে, আমরাও সুপ্রিম কোর্টে যাই। আমরা সুপ্রিম কোর্টে গেলেও আমরা সুপ্রিম কোর্টে আর একটা এক্সট্রা পিটিশন দায়ের করি যে আমরা হাইকোর্টের রায়ের সঙ্গে সহমত, কিন্তু একটা জায়গার সঙ্গে আমরা সহমত নই। কোথায়? হাইকোর্ট তার রায়ে বলেছেন আইনটা তো বাতিল করা হলো, আর এই আইন প্রয়োগ করা হবে না। 2010-এর পরে যত
সার্টিফিকেট ইস্যু করা হচ্ছে সেগুলোকে অবৈধ হিসেবে গণ্য করা হবে। কিন্তু কিন্তু যারা এই আইনের বলে ইতিমধ্যেই চাকরি পেয়ে গেছেন তাদের চাকরিতে কোনো প্রভাব পড়বে না। না, আমরা এর সঙ্গে একমত নই। যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তারা অবৈধভাবে চাকরিটা অবৈধ। সেই আমরা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করেছি যে কোর্টকে সিদ্ধান্ত নিতে হবে যে বিষ বৃক্ষের ফল ও বিষাক্তই কিনা। আপনি যদি অবৈধ আইনের বলে চাকরি পেয়ে থাকেন তাহলে আপনার সরকারি টাকা পাওয়ার কোনো অধিকার নেই, কারণ সরকারি টাকা দিচ্ছে জনগণের করের টাকা। একটা অবৈধ কাজকে জাস্টিফাই করার জন্য জনগণের করের টাকা অপচয় করা যাবে না। সুপ্রিম কোর্টে প্রথম দিন শুনানি ছিল 5ই আগস্ট। ইন্দিরা জয়সিং দাঁড়িয়েছিলেন এবং আমাদের পক্ষে মুকুল রহদেবী থেকে, শ্যাম দিমান থেকে, বাসুরি সরাজ, পটলিওয়ালা, রঞ্জিত কুমার, আরো অনেকে দাঁড়িয়েছিলেন, 770 জন ছিলেন। তো ইন্দিরা জয়সিং চাইছিলেন, প্রথম দিন কপিল সিব্বল ছিল না, পরে মুসলমানদের চাপে কপিল সিব্বলকে নিতে মমতা ব্যানার্জি বাধ্য হন। তো ইন্দিরা জয়সিং স্টে চেয়েছিলেন, স্টে পাননি, কারণ আমাদের বক্তব্য ছিল এটা স্টে দেওয়া মানে মামলাটাই শেষ করে দেওয়া। স্টে দিয়ে মামলা যদি একবার আটকে যায় তখন সরকার রিক্রুটমেন্ট চালিয়ে যাবে। তো সুপ্রিম কোর্ট কোনো একটা সিদ্ধান্ত নিই, স্টে দিয়ে নয়, হয় সিদ্ধান্ত নিই হাইকোর্টের রায় বৈধ, ঠিক না ভুল, অথবা মামলা চূড়ান্ত শুনানি অবধি কোনো রকম স্টে চলবে না। বিচারপতি চন্দ্রচূড় তখন প্রধান চিফ জাস্টিস ছিলেন, তিনি স্টে দিলেন না। তিনি রাজ্যকে বললেন, তুমি আমাকে একটা এফিডেভিট মানে হলফনামা দাও, এক্সপ্লেন করো যে তুমি যাদেরকে রিক্রুট করেছো বিসিএতে বা যাদেরকে কনসিডার করেছো সেইটা কতখানি জাস্টিফাইড, সেটা তুমি আমাকে একটা এফিডেভিট দিয়ে বলো। পরে শুনানি ছিল 27 ডিসেম্বর, 27 আগস্ট, এর মধ্যে আর্টিকল 20 আগস্ট, এর মধ্যে আর্টিকল ঘটনা ঘটে গেছে। 20 আগস্ট সেই শুনানির জন্য আর্টিকলটাই শুনানি হয়েছে, শুনানি হয়নি, আবার ডেট পড়লো 27 আগস্ট। 27 আগস্ট যে এফিডেভিট রাজ্য সরকার দিল সেটা চমকে দেওয়ার মতো। তাতে আমরা দেখলাম ওবিসি এতে অ্যাপ্লাই করার 24 ঘন্টার মধ্যে রাজ্য সরকার ওবিসি সার্টিফিকেট ইস্যু করেছে। এরকম ঘটনাও আছে, 4 থেকে 5টা ঘটনা আছে যেখানে আজকে আমি অ্যাপ্লাই করেছি, কালকে আমাকে সার্টিফিকেট ইস্যু করা হয়েছে। না কোনো ভেরিফিকেশন, না কোনো ব্যাকগ্রাউন্ড চেক, না কোনো স্যাম্পল সার্ভে। এবং যেখানে ইন্দিরা সাহানি কেসে পরিষ্কার বলা ছিল দ্য স্যাম্পল শুড বি অফ কনসিডারেবল অ্যামাউন্ট, এখানে সার্ভে কি করেছে অ্যানথ্রোপোলজি বিভাগ, ব্যাকওয়ার্ড কমিশনও নয়। স্যাম্পলের সার্ভে কত 60 জন 70 জন, তার ভিত্তিতে সিদ্ধান্ত নিচ্ছে। আজ অবধি তারা স্টে পায়নি, সেই মামলা চলছে সুপ্রিম কোর্টে এবং গত 28-29 ডেট ছিল, হয়নি, আবার সম্ভবত 18 তারিখে ডেট পড়বে। তো আমরা সেখানে মামলা করেছি যে এটা তো একটা হাইকোর্ট রায়, ঠিক না ভুল সেই সিদ্ধান্ত নেবেনি, কিন্তু যদি ঠিক বলে কনসিডার করা হয় সেক্ষেত্রে যারা চাকরি পেয়েছে তাদের চাকরিও বাতিল করতে হবে। অর্থাৎ 2012 থেকে বা 2010 থেকে, যদি সার্টিফিকেটটা বাতিল 10 থেকে হয়েছে, 10 থেকে 24 যত চাকরি হয়েছে সব চাকরি বাতিল করে টাকা ফেরত দিতে হবে। এবার এখানে সরকার আরেকটা মজার খেলা খেলে, হয়তো কপিল সিব্বলের পরামর্শে সরকার কি করলো, ওখানে কপিল সিব্বলকে সুপ্রিম কোর্টে কাগজি গাইছে, সরকার হাইকোর্ট আমার হাত বেঁধে দিয়ে যাবে, অ্যাডমিশন করতে পারছি না, রিক্রুটমেন্ট করতে পারছি না, স্কলারশিপ দিতে পারছি না। সুপ্রিম কোর্টে গিয়ে সরকার কাগজি গাইছিল সরকারের হয়ে, তার স্ট্যান্ডিং কাউন্সিল আস্থা শর্মা কাগজি গাইছেন। এখানে কোঅপারেটিভ আইসিডিএস মানে এটা অঙ্গনওয়াড়ি বলে, আশা অঙ্গনওয়াড়ি মেডিকেল অফিসার, সিএমওইচ চিফ মেডিকেল অফিসার, সিএমওইচ এইসব ক্ষেত্রে তারা লোক নিয়োগ করতে শুরু করবে। রাজ্য সরকার ভেবেছিল আমরা এই ক্ষুদ্র নিয়োগগুলো নিয়ে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করব এবং ওখানে গিয়ে আমরা স্টে চাইবো যাতে এই মামলা তারা স্টে পেয়ে যায়, কারণ এই নিয়োগগুলো যাতে বন্ধ হয়। এবং এটা স্টে পেয়ে যাওয়া মানে মুম্বাই স্টে পেয়ে যাওয়া, কিন্তু আমরা ওই পথেই হাঁটিনি। আমরা হাইকোর্টে আবার গিয়ে একটা ফ্রেশ অ্যাপ্লিকেশন করলাম যে সরকার এই রায়কে উল্লঙ্ঘন করছে, ভায়োলেট করছে বলে। এবং হাইকোর্টের চিফ জাস্টিস আবার সেই বেঞ্চ তৈরি করলেন, জাস্টিস চক্রবর্তী, জাস্টিস মান্থা। এবং সেখানে যখন আমরা এগুলো এক্সপোজ করলাম যে আপনাদের রায়ের পরেও এবং সরকার সুপ্রিম কোর্টে কাঁদুনি গাওয়ার পরেও এই রিক্রুটমেন্ট চলছে, তখন কোর্টের সামনে রাজ্যের আইনজীবী স্যারেন্ডার করে বললো না এরকম আর কখনো হবে না। এটা ঘটলো সেপ্টেম্বর মাসে। সেপ্টেম্বর মাস থেকে অক্টোবরের মধ্যে তারা যে ডেট করলো আমাদের হাইকোর্টের ডেটের মধ্যে, তারা 6টা রিক্রুটমেন্ট নোটিশ জারি করলো। আবার যখন আমরা কোর্টে করলাম তারা ক্ষমা চেয়ে
আন্ডারটেকিং দিল আর কখনো এরকম হবে না, এবং তারা রিপোর্ট দেওয়ার কথাও বললো যে আমরা এই বিষয়ে রিপোর্ট দেবো। তারপর পরপর 4টে হিয়ারিং হয়েছে, তারা একটাতেও রিপোর্ট দেননি। শেষ পর্যন্ত গত 9 তারিখে হিয়ারিংয়ে, যে 9 জানুয়ারি ছিল, খোদ অ্যাডভোকেট জেনারেল এসে সময় চাইতে বাধ্য হয়েছে, যে আর তো কোনো উপায় নেই, 4 বার সময় চেয়েছে, সময় নেয়নি। এবং তারপর যে রিপোর্ট আমরা পেয়েছি, জমা দিয়েছে, তাতে তারা ঘোষণা করেছে যে দেয়ার উইল বি নো ফার্দার রিক্রুটমেন্ট আন্ডার দ্য প্রসেস স্টার্ট ডাউন বাই দ্য অনারেবল হাইকোর্ট। কিন্তু তারপরেও তারা করছে, সেটা আমরা আগামী 6 তারিখ আবার 6 মার্চ হাইকোর্টে আছে, সেটা তুলব। তো এই হচ্ছে ওবিসির ইতিহাস। ওবিসি এর মাধ্যমে যেভাবে পুলিশে, সাব ইন্সপেক্টর গ্রুপে, জুডিশিয়ারি, লোয়ার জুডিশিয়ারি, যেগুলো ডিস্ট্রিক্ট লেভেল জুডিশিয়ারিতে, এই তুষার যখন অ্যারেস্ট হয়েছিল রায়গঞ্জের কোর্টে নিয়ে এসেছিলাম কয়েকবার, এখানকার কি জুডিশিয়ারির মান আমি দেখেছি। এবং তারা যে কি প্রোডাক্ট 2002 হয়েছিল, মানে সাহায্য 2012 প্রোডাক্টেরই কোনো সামনে পড়েছিল। তো আমার অভিজ্ঞতা আছে, রায়গঞ্জ কোর্টের বা মালদা কোর্টের অভিজ্ঞতা আছে, তাদের মান কিরকম। কিন্তু মান নিয়ে প্রশ্ন তো রাজা আগেই বললো যে মাদ্রাসার ফাজিলরা এসে কত কিনতে রাখাবে, ঢুকছে তো কোটা সুবিধা নিয়ে, জ্ঞান তো নেই। মানে রাজনৈতিক দাবিদারি করে যে এলাকার যে নেতা, তাকে ফোন করে কি দাদা এর বেল দেবো, আচ্ছা দরকার নেই, আজকে দেবো, আচ্ছা ঠিক আছে, আপনার লোক বলবেন তো আগে হয়ে যায়। এটা আইনের শাসন নয়। আমরা একটা এনজিও হিসাবে, আত্মদীপ একটা রেজিস্টার্ড এনজিও, যেটা প্রাইম মিনিস্টার দর্পণের রেজিস্টার, আমরা রাজ্যে আইনের শাসন লাগু করতে চাই। যদি সংরক্ষণ দিতে হয় কাউকে ওবিসিতে, প্রপার সার্ভে হোক, প্রপার ভেরিফিকেশন হোক, অর্থনৈতিক সুবিধার ভিত্তিতে হোক। তারপরেও যদি দেখা যায় কোনো মুসলমান পাচ্ছে, পেতেই পারে, আপত্তি নেই কিছু। কিন্তু ধর্মের নামে শুধু মুসলমান বলে, আরে হিন্দু বলে তাকে বাদ দেবে, আর যে মুসলমান বলে সে সুবিধা পাবে, এবং পেতে পেতে সে যখন পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্রোল নিয়ে নেয়। কি ঘটনা ঘটে আমরা 46-এ দেখেছি, যখন গ্রেট ক্যালকাটা ক্লিন হয়েছিল, গোটা পুলিশ, গোটা মিলিটারি এসে তখন কবজা করতে পারছিল না। এখানে গোপাল পাঠার মতো বা বিজয় সিং নাহারের মতো কিছু লোক রুখে দাঁড়িয়েছিল বলে কলকাতার হিন্দু সেদিন বেঁচেছিল। কিন্তু আমরা কি বারবার বিজয় সিং বা গোপাল সিংয়ের দিয়ে গোপাল পাঠার জন্য প্রস্তাব করে এখানে? এই পরিস্থিতি আমরা তৈরি হতে দেবো কেন, যেখানে মুসলমানদের হাতে কন্ট্রোল চলে যাবে, তাও অন্যায্য উপায়, ন্যায্য উপায় নয়, অন্যায় সুবিধা দিয়ে। তো এটা রোধ করার জন্য আমরা হাইকোর্টে গেছিলাম, সেখানে আমরা সফল হয়েছি। সুপ্রিম কোর্টে মামলা চলছে, মা কালীর আশীর্বাদে আমরা সেখানেও লড়াই করছি, জানি না কি করবে। তবে লড়াই শেষ পর্যন্ত চলবে। এটা বুদ্ধি স্তরের লড়াই, মাঠ ময়দানের লড়াই। যেসব ভাই ব্যাপারে আমরা তাদের আজকে মঞ্চে সম্বর্ধনা দিয়েছি, তাদের স্বীকৃতি দিয়েছি, এটা সমাজের একটা স্বীকৃতি। মঞ্চে আসা একটা গলা, একটা উত্তরীয় ঝোলানো কোনো বড় কথা নয়, কিন্তু এতজন লোক তার সামনে তার গলায় উত্তরে দিয়ে সম্মান জানানো মানে, ভাই তুমি যে লড়াই করছো, সমাজ তাকে স্বীকৃতি দিচ্ছে। সেই লড়াই, একটা লড়াই আমরা মাঠে ময়দানে লড়ছি, একটা লড়াই আমরা কোর্টে লড়ছি, একটা লড়াই বৌদ্ধিক সমাজে লড়ছি। যে কারণে কমিউনিস্টদের যে প্রোপাগান্ডা বন্ধ করার জন্য এই রকম বই আমরা লিখে বৌদ্ধিক সমাজে দখল করছি। লড়াইটা সর্বস্তরে হচ্ছে, আমরা সবাইকে লড়তে হবে। এটা লড়াই কারোর ব্যক্তিগত লড়াই নয়, সমাজের লড়াই, পরবর্তী প্রজন্ম রক্ষার লড়াই। সেজন্য আমাদের দায়িত্ব এটা লড়া, আমাদের কর্তব্য, আমাদের ধর্ম। ধর্ম মানে কেবল উপাচার নয়, পূজা অর্চনা নয়, ধর্ম মানে নিজের কর্তব্য পালন করা, ডিউটি পালন করা। সেই কাজ আমাদের সবাইকে করতে হবে। এই পর্যন্ত বলে আমি বক্তব্য শেষ করছি। আপনাদের প্রশ্ন